জুলাই শুধু একটি মাস নয়, এটি একটি প্রতিশ্রুতির নাম। এটি সাহসী তরুণদের চোখের আগুন, বুকের ভিতর কাঁপতে থাকা এক দুর্বার আশার নাম। সেদিন যারা রাজপথে দাঁড়িয়েছিল নতুন ভোরের আশায়, তারা জানে জুলাই একটি মুক্তির রূপরেখা। দর্শক শ্রোতা বন্ধুরা, সেদিন রাজপথে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে একজনকে আমরা আজকে আমাদের জুলাইয়ের গল্পে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা তাকে সবাই চেনেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সামনের সারির একজন সমন্বয়ক এবং জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী শাহরিয়ার সোহাগ। আমরা আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ রিপন, আপনাকেও আমাকে এই জুলাইয়ের গল্পে আমন্ত্রণ জানাবার জন্য। কেমন আছেন? আহ ভালো আছি। শরীর এখন আগের চেয়ে অনেকটাই ভালো। জুলাই আসলে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে দীর্ঘদিন চিকিৎসাহীনতা এবং রক্তক্ষরণের কারণে শরীর খারাপ ছিল। এখন পুরোপুরি সেরে উঠিনি, তবে অনেকটাই চেষ্টা করছি নিজেকে আর কি সুস্থ করে তোলার। আচ্ছা, ধন্যবাদ। আমরা জানি যে আন্দোলনের শুরু থেকে, অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন শুরু হয় তখন আপনি ছিলেন একদমই সক্রিয়ভাবে। শুরুর দিকের একটু গল্পটা জানতে চাই এবং আপনাদের যে বাধাগুলো ছিল আন্দোলন করতে সেগুলো একটু জানতে চাই। আচ্ছা, আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম আন্দোলন হয় ৬ জুন। সেদিন 14 ব্যাচের কিছু শিক্ষার্থীরা মিলে আসলে আন্দোলনটা করে। ফিজিক্স ডিপার্টমেন্টের কাব্য, আমি যাদের চিনতাম সেই মুহূর্তে, এছাড়াও শামসুর রহমান সুমন শামসুর রহমান ছিলেন। সুমন, হ্যাঁ, শাওন, গোলাম শাওন রহমান শাওন ছিলেন। ছিলেন। এরা এরা সেই মুহূর্তে তাদের আমি ব্যানারে দেখতে পাই যে আসলে 18 যে আসলে যেই ছিল বন্দোবস্ত, সেটা নাকি পুনর্বহাল তারা চাচ্ছে। তাদের ব্যানারে আমি এটা দেখা পাই যে সরাসরি পুনর্বহাল। পুনর্বহাল। তবে পুনর্বহাল মানে হচ্ছে যেটা বাতিল করা হয়েছিল, এবার আবার আর কি এটা পুনর্বহাল করা হয়েছে, এটা আবারও বিলোপ করতে হবে, বাতিল করতে আচ্ছা। হবে। সেই মুহূর্তে আমি আসলে কাব্যর সাথে যোগাযোগ করি, তার সাথে আলাপ হয়। আমি তাকে বলতে চাই যে 18 সালে কিন্তু কোটা আন্দোলন কিন্তু এক অর্থে ব্যর্থ হয়েছিল, কারণ সেটা সংস্কার হয়নি, পুরোপুরি আচ্ছা। ব্যবস্থাটাই বাতিল করা হয়েছে। হুম। এবং আসলে বাংলাদেশের প্রত্যেকটা আসলে পিছিয়ে পড়া দেশ, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা দেশে কিন্তু কিছু সংখ্যক মানুষদের জন্য কিন্তু কোটা আচ্ছা। দরকার, হ্যাঁ, প্রয়োজন আছে। অবশ্যই। সেটার জন্য কিন্তু আমাদের একটা মধ্যম পন্থার জায়গায় আসতে হবে, না 56% না 0% 0% সেটা সংস্কার সেটা একটা দরকার। সেটা সংস্কার আসবে 5%, 10%, 15%। আমি সেই বিষয়টা তাদের বলার চেষ্টা করি। আপনারা একদমই নীতি নির্ধারণ পর্যায়ে ছিলেন এবং আগামী দিন কি প্রোগ্রাম হবে সে হুম, প্রোগ্রামগুলো আপনারা দিতেন। হুম, সেগুলো আমরা জানি। হুম, আমরা ৬ জুলাই একটু যেতে চাই। হুম, ৬ জুলাই সেদিন মডার্ন মোড়ে সেদিন প্রমেল বড়ুয়া সেদিন মডার্ন মোড়ে গিয়েছিলেন এবং বক্তব্য রাখছিলেন এবং তার বক্তব্যের মাঝেই আপনি প্রতিবাদ করেছিলেন। একদম। আর সেটি আসলে কেন প্রতিবাদ করছিলেন? প্রমেল বড়ুয়া কি বক্তব্য দিয়েছিল সেদিন? আচ্ছা, আমরা যখন আন্দোলন শুরু করি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে সারা দেশের সাথে তাল মিলিয়ে আমরা শুরু করেছিলাম। কিন্তু দেখা যায় যে ৩ তারিখ, ২ তারিখ, ৪ তারিখ, মানে যেদিন আমরা আন্দোলন করেছি, প্রমেল বড়া এসে আমাদের নানান এখতিয়ার বহির্ভূত অনেক সিদ্ধান্ত চাপিয়ে দিত আমাদের আচ্ছা। প্রতি। তো ৬ জুলাই আর কি, যেদিন আমরা মডার্ন মোড়ে আমরা সারা দেশের সাথে তাল মিলিয়ে বাংলা ব্লকেড করি, সেদিন প্রমেল বড়ুয়া তারই শুরুর এক পর্যায়ে গিয়ে তিনি আর কি আমাদের হাত থেকে মাইক নিয়ে নেয়। তিনি আমাদের আচ্ছা। রিক্সায় উঠে পড়ে আমাদেরকে রীতিমতো আর কি হুমকির মতো করে তিনি কথা আচ্ছা। বলছিলেন যে, "তোরা কার সাথে আলাপ করে আচ্ছা। তোরা এখানে এসে মডার্ন মোড ব্লক করেছিস? তোরা এখনই এখান থেকে সরে যাবি। ক্যাম্পাসে গিয়ে তোরা আন্দোলন কর।" আচ্ছা। কিন্তু আমরা তো সারা দেশের সাথে তাল মিলিয়েই করছিলাম। সেই মুহূর্তে আসলে একজন আ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগের সভাপতি, আচ্ছা। তার কোনো বক্তব্যের বিরুদ্ধে আসলে আওয়াজ তোলা যায়, এই আচ্ছা। চর্চাটা আসলে বিগত ১০ সালের নিপীড়নের কারণে, লাঞ্ছনার আচ্ছা। কারণে আসলে আমরা কিছুটা ভুলেই গেছিলাম। তো সেই জায়গা থেকে প্রমিল বোরার সেই বক্তব্যটি আমার কাছে খুবই আমাদের জন্য লাঞ্ছনাকর এবং আমাদের জন্য আসলে অবমাননাকর মনে হয়, এবং আমি ১ম তার এই প্রতিবাদ জানাই, এবং আমি প্রতিবাদ করার পরে ছিল ওকে। তারাও আসলে আমার সাথে তাল মিলিয়ে তারা তার প্রতিবাদ জানায়, এবং এক পর্যায়ে আ আ ভুয়া জয়ধ্বনি দিয়ে তাকে আমরা যখন আসলে তার এই প্রতিবাদ জানাতে শুরু করি, তিনি কিন্তু এক পর্যায়ে আসলে ভুয়া ধ্বনির এই যে তোপে পড়ে কিন্তু সেই স্থান ত্যাগ করতে বাধ্য হন। জি। আপনারা যারা ছিলেন, আপনাদের উপর ছাত্রলীগের কেমন চাপ ছিল কিংবা গোয়েন্দা সংস্থা যারা ছিল তাদের কেমন চাপ ছিল? আপনি কি সে অবশ্যই, পরিস্থিতি অবশ্যই। কেমন সেটি একটি ভীতিকর অভিজ্ঞতা। আসলে শুরুর দিক থেকে শামসুর রহমান সুমন যেহেতু আসলে মিডিয়ার সাথে, গণমাধ্যমের সাথে একটা আচ্ছা। যোগাযোগ রাখতেন। এছাড়াও আ শুরুর দিককার প্রোগ্রাম গুলো ঘোষণা করার ক্ষেত্রে সুমন ছিলেন সেই জায়গায় আরকি সম্মুখ সারিতে। তো তার উপরে তিনি ছিলেন ক্যাম্পাসে নতুন আসা একজন ছাত্র। হ্যাঁ, তিনি বয়সে ছোট হওয়ার কারণে অভিজ্ঞতার কিছু জায়গা থেকে তার উপর এত পরিমাণে আসলে প্রেশার আসছিল। প্রেশার করা হতো, বিশেষ করে ছাত্রলীগের পক্ষ থেকে। যে প্রেশারটা পরবর্তীতে আমা আ সা আমরা আমরা কিছুটা ভাগ করে নেওয়ার চেষ্টা করি। বিশেষ আচ্ছা। করে আবু সাইদ ভাই তাকে অনেক বেশি মানসিকভাবে সহযোগিতা করত। আসলে সাহস হুম। দিত। সা আবু সা আরকি সুমন অনেক সময় আসলে হতাশই হয়ে পড়তো আসলে, যে এত আচ্ছা। চাপ নিয়ে আসলে কিভাবে আন্দোলন করে যাব। সেই মুহূর্তে আমরা আসলে এই চাপগুলো নিয়ে, এবং বিশেষ করে গোয়েন্দা সংস্থা থেকে প্রচুর চাপ ছিল। আপনারা জানেন যে প্রতিনিয়ত আমরা কি করছি না করছি সব জায়গাতে তাদের কাছে তথ্য চলে যেত না। ১১ তারিখে যেদিন আসলে আবু সাইদ ভাইয়ের উপর হামলা হয়, ১১ তারিখের হামলা হওয়ার পরে আসলে আমরা ওই যে
11 তারিখ আগ পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্দোলনে ছাত্রলীগের একটা ব্যাপক প্রভাব ছিল। সেই প্রভাবটা আসলে আমরা কোনোভাবে কাটিয়ে উঠতে পারছিলাম না। এই প্রভাবের কারণেই কিন্তু 11 তারিখে পুরো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্দোলনটাকে কিন্তু গেট আটকে দিয়ে কিন্তু আমাদের উপর হামলা করা তারা ওই ধরনের সিচুয়েশন তারা তৈরি করতে পারে। তো 11 তারিখে হামলা হওয়ার পরে আমি, আবু সাইদ ভাই এবং আরো যারা ছিলেন সবাই মিলে আমরা আলোচনার মধ্য দিয়ে আসলে আমরা নতুন করে আর কি সমন্বয় প্যানেল ব্যাপক পরিবর্তন আনতে হবে এই বিষয়টিতে আমরা আসলে সম্মত হই এবং 12 তারিখে একটা অনেক বড় একটি আমরা এই স্থানে কিন্তু আমরা একটা বড় একটা মিটিং করি। সেই মিটিং এ কিন্তু আমরা আমাদের সমন্বয় প্যানেলে নারীদের যুক্ত করি এবং আরো যারা সিনিয়র যে ভাইয়েরা আছে তাদেরকে যুক্ত করি, বিভিন্ন বিভাগের প্রতিনিধি আমরা যুক্ত করি আন্দোলনে আরো বেশি সংখ্যক মানুষকে যুক্ত করার জন্য। যখন আমরা আসলে এখানকার সমন্বয় প্যানেলে ব্যাপক পরিবর্তন আনি এবং ছাত্রলীগের যারা গুপ্তচরগিরি করছিল তাদের যখন আমরা ওই নীতি নির্ধারণী জায়গা থেকে তাদেরকে আমরা বহিষ্কার করি কিছুটা, তখন তারা আসলে আমাদের উপরে মারমুখো হয়ে ওঠে এবং আমাদেরকে আসলে দমানোর জন্য, বিশেষ করে 11 তারিখে আবু সাইদ ভাইয়ের উপর হামলা হওয়ার পরে তারা কিন্তু আবু সাইদ ভাইকে আর কি, আবু সাইদ ভাই আমরা প্রক্টরের উপর হামলা চালিয়েছি এরকম একটা দোষে আমাদের কিন্তু দোষী সাব্যস্ত করার চেষ্টা করে এবং সেদিনই 167 জনের একটি তালিকা তৈরি হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং রংপুরের অন্যান্য আন্দোলনকারীদের। ছাত্রলীগ করে আমাদের বিরুদ্ধে মামলা করার জন্য এবং সেই মামলায় প্রথমে নাম ছিল শাহরিয়ার সোহাগ, আমার নাম ছিল, 2 নম্বরে ছিল সাইদ ভাইয়ের নাম এবং তৃতীয় চতুর্থ নম্বরে আসলে শামসুর রহমান সুমন এবং অন্যান্যদের নাম ছিল এবং সেই মামলায় প্রথমে নাম ছিল শাহরিয়ার সোহাগ, আমার নাম ছিল, 2 নম্বরে ছিল সাইদ ভাইয়ের নাম এবং তৃতীয় চতুর্থ নম্বরে আসলে শামসুর রহমান সুমন এবং অন্যান্যদের নাম ছিল, ইমরানুল ইমন এবং হাবিব ভাইদের নাম ছিল। তো আমাদের সেই মুহূর্তে আসলে এই কোর্ট করা শুধুই না, 13 তারিখে আমাদের এখানে নিকটস্থ আজহার থানায় আমাদের কয়েকজনের নাম লাল তালিকাভুক্ত করা হয়। আমাদেরকে আসলে গ্রেফতার এবং গুম করে ফেলারও কিন্তু আসলে সেখানে একটা ষড়যন্ত্রের এবং পরিকল্পনার একটা তথ্য আমরা পাই। 16 জুলাই সম্পর্কে জানতে চাই, যখন আবু সাইদ ভাইকে গুলি করা হলো, আপনি তো একদমই কাছে থেকে দেখেছেন, তো সেদিন কেন আবু সাইদ ভাই এইভাবে বুক চিতিয়ে দাঁড়ালো? সেদিনের ঘটনা বা প্রেক্ষাপটটা যদি একটু আমাদের বলতেন। আচ্ছা, 16 তারিখ সকালবেলা আসলে আমরা 16 তারিখের ঘটনাটি প্রেক্ষাপট তৈরি হয়েছে 15 তারিখের সে আমাদের উপর যে হামলা। 14 তারিখে আমরা যখন আসলে মডার্ন মোড় ব্লক করি এবং সেদিন যখন নারীরা তাদের হলে তালা ভেঙে বের হয়ে আসে, সেদিন কিন্তু আমরা এখানে প্রায় কয়েক হাজার মানুষের জনস্রোত বয়ে গেছিল আসলে এই ক্যাম্পাস এবং মডার্ন মোড় এবং এই অঞ্চলে। তো আমরা যখন আসলে নারীরা হলে তালা ভেঙে বের হয়ে আসার পরে যখন আমাদের বিক্ষোভ সমাবেশ শেষ হয়ে যাচ্ছিল, সেই মুহূর্তে নারীদের হলে নিরাপদে রেখে আসার একটা আলাপ তৈরি হয়। আমরা তাদের মেয়েদের হলে রেখে আমরা যখন বের হয়ে আসছিলাম, সেটা আসলে বঙ্গবন্ধু হলের সামনে দিয়ে আমরা বের হয়ে আসছিলাম, সেই মুহূর্তে আসলে এত সংখ্যক মানুষ দেখে ছাত্রলীগ আসলে ভীতিগ্রস্ত হয় এবং তারা আসলে আমরা হল হয়তো হামলা করবে কিনা এই একটা ভয় থেকে তারা আসলে এসে আমাদের অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে আমাদের উপর হামলা চালাতে তারা প্রস্তুতি নিতে থাকে। তো এই এক পর্যায়ে আসলে তারা আমাদের পাল্টাপাল্টি আমাদের বিরুদ্ধে আসলে আমাদের স্লোগান দিচ্ছিল। আমরা স্লোগান দিচ্ছিলাম তুই কে আমি কে রাজাকার রাজাকার, তারা স্লোগান দিচ্ছিল তুই কে আমি কে বাঙালি বাঙালি এবং আমাদের অনেক অকথ্য ভাষায় তারা আমাদের আসলে গালাগালি করছিল। তো সেই মুহূর্তে আসলে এর এক পর্যায়ে তাদের দিক থেকে আমাদের প্রতি আসলে পাথর নিক্ষেপ করা হয় এবং এর কারণে আমাদের 2 জন শিক্ষার্থী আহত হন। আমারও সেই সময় আমার আর কি কপালে একটি ছোট্ট পাথর লাগে। এই যে আসলে আমরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললাম, এটির মাধ্যমে ভয় পেয়ে পুরো ছাত্রলীগের যে পুরো রংপুর জেলার যে সকল সন্ত্রাসী এবং ক্যাডার বাহিনীকে তারা এনে হল সহ পুরো ক্যাম্পাস দখল করে নেয়, অস্ত্র দিয়ে পুরো ক্যাম্পাসকে তারা একদম সাজিয়ে ফেলে, অস্ত্র সজ্জিত করে ফেলে এবং সেই মুহূর্তে কিন্তু আমরা আমাদের কিন্তু আমরা ক্যাম্পাসেই ঢুকতে পারছিলাম না। এটি হলো আসলে 16 তারিখের। এর পরের প্রেক্ষাপট হচ্ছে 15 তারিখে আমরা 14 তারিখে সেই প্রতিরোধের কারণে কিন্তু 15 তারিখ তারা কিন্তু পুরো ক্যাম্পাস দখলে নেয় এবং আমরা যখন আমাদের কর্মসূচি গ্রহণ করতে চাচ্ছিলাম, আবু সাইদ ভাই সেই সময় চাচ্ছিল যে তারা যেহেতু আমাদের উপর সশস্ত্র হামলা চালিয়েছে, আমরা একটু পরিস্থিতি পর্যবেক্ষণ করি। সেই মুহূর্তে আমি ফিজিক্স ডিপার্টমেন্টের আহসানুল জাব্বার, এছাড়াও শাওন, এছাড়াও গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের দীপ্ত, তারপর শান্ত, এদেরকে নিয়ে আমরা সেদিন 15 তারিখ দুপুর 12টায় আমরা আবু সাইদ ভাইয়ের মেসে যাই এবং তাকে আমরা এটা বোঝানোর চেষ্টা করি এবং আমরা আলোচনা পরামর্শের নেই যে আসলে আমাদের যেহেতু আন্দোলন এখন একটি কোটা সংস্কার আন্দোলন থেকে একটি রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে, এই মুহূর্তে আমাদের উচিত হবে আসলে কর্মসূচিগুলো অব্যাহত রাখা। এটা রাখতে পারলে আসলে আন্দোলনটি আরো বেগবান হবে এবং আমাদের যারা আরো সহযোদ্ধারা আছে তারা আসলে একটু সাহস পাবে এবং তারা ডিমোটিভেট হবে না। তো এটির মাধ্যমে আমরা আসলে সেদিন ভাইকে আশ্বস্ত করতে সম্মত করতে আমরা
সক্ষম হই এবং আমরা সেদিন বিকেল 3টায় প্রোগ্রাম ঘোষণা করি। এবং সেই প্রোগ্রামের সময় আমরা যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে দাঁড়াই, তখন দেখি পুরো ক্যাম্পাস আসলে অস্ত্র দ্বারা সজ্জিত এবং তারা আমাদের প্রতি হামলাও চালাচ্ছে। আমাদের পাল্টা একটা পাল্টা কর্মসূচি কর্মসূচি রেখেছে আসলে ওই একই সময়। তারা একদম স্টেশন রোড থেকে বস্তায় বস্তায় অস্ত্র নিয়ে তারা ক্যাম্পাসের মধ্যে ঢুকছে। আমরা একদম শঙ্কিত হই সেই মুহূর্তে এবং সেদিন একটা তাৎক্ষণিক একটা মিটিং আমরা কল করি। সেই মিটিং আমরা আসলে ক্যাম্পাসে কোথাও করতে পারছিলাম। শেষ মুহূর্তে গিয়ে আমরা লালবাগের কারমাইকেল কলেজ সামনে কেডিসি রোডে গিয়ে সেই মিটিং করি এবং সেখানে 16 তারিখ সেখান থেকে আসলে 16 তারিখের কর্মসূচির পরিকল্পনা কৌশল আপনারা এবং করেন। পরিকল্পনা আমরা গ্রহণ করি। আমরা 15 তারিখ পর্যন্ত আপনাদের কাছ থেকে গল্প শুনলাম। জি। আমরা একটু 16 তারিখের গল্প জানতে চাই। 16 তারিখ আপনারা আন্দোলনে কখন যুক্ত হলেন এবং আবু সাঈদ ভাইয়ের উপর কেন পুলিশ এই নির্মমভাবে গুলি করলেন এবং খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ এবং সাথে সাথে গুলি করেছেন। এই পরিস্থিতির সৃষ্টি আসলে কেন হলো? আচ্ছা, আমরা 16 তারিখের প্রোগ্রাম নেওয়ার আগে আসলে আমরা অনেকগুলো কৌশলী অবস্থান নিয়েছিলাম এবং আমরা নিজেদের নিরাপত্তাটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলাম। সেই নিরাপত্তার দিকটি আসলে বিবেচনায় নিয়ে আমরা 16 তারিখ সকালবেলা আমি ট্রিপলি ডিপার্টমেন্টের আশিকুর রহমান আশিক এবং কারমাইকেল কলেজের একজন শিক্ষার্থী মুনতাসির, তাকে নিয়ে আমরা আসলে আমাদের নিরাপত্তার জন্য আমরা তখন কিছু এসএস পাইপ এবং পতাকা সংগ্রহের জন্য সকালবেলা বেরিয়ে যাই। সেদিন সকাল 6টায় গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে। রক্ষার জন্য এই প্রতিরক্ষার ব্যাপারটা এসেছিল কারণ তারা এর মধ্যে দেখেছেন 14 তারিখ 15 তারিখে আসলে ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য ইউনিভার্সিটিতে আসলে এতটাই তারা চাপাতি দিয়ে হামলা করেছে, কারো কারো হাত কেটে একদম পড়ে গেছে, কারো হাতে একদম একদম ধরেন যে একদম পুরো মাংস খসে পড়েছে, এরকম হামলার আমরা ছবি আমরা দেখতে পাই। এই অবস্থায় আসলে আমাদের যদি কর্মসূচি নিতে হয় আমাদের অন্তত নিজের নিরাপত্তাটা নিশ্চিত করে আমরা আন্দোলনে নামবো, কারণ আমাদের সহযোদ্ধা যারা আসলে আমাদের পাশে এসে দাঁড়িয়ে আছে তাদের তো আমরা এই হুমকির মধ্যে বা এই নিরাপত্তাহীনতার মধ্যে আমরা ফেলে দিতে পারি না। সেই মুহূর্তে আমরা আসলে এসএস পাইপের সাথে আমরা পতাকা বেঁধে সেই এসএস পাইপের 50 জন আমাদের মূল আন্দোলনের সামনে এবং 50 জন মূল আন্দোলনের পেছনে, তারা যাতে হঠাৎ করে হামলা শিকার হলে তারা প্রতিরোধটা যাতে গড়ে তুলতে পারে, এই জন্য আমরা শুধু এসএস পাইপ রাখি, যাতে তারা যদি চাপাতি দিয়ে আমাদের বা ছুরি দিয়ে যদি আমরা হামলাও করে আমরা সেটা যাতে আমরা এখানে রাখতে পারি। হাত রাখলে হাত কেটে যাবে, কিন্তু সেটা রেখে যাতে আমরা শুধুমাত্র নিরাপত্তাটা নিশ্চিত করতে পারি। তো এই জন্য আমরা সকালবেলা বেরিয়ে পড়ি এবং আমরা এগুলো সংগ্রহ করতে করতে আমাদের প্রায় সকাল 9টা বা 10টা বেজে যায়। এবং ওই যে বলছিলাম যে 14 তারিখে আমরা কিছু কৌশলী অবস্থান, 15 তারিখ রাতের মিটিং আমরা কিছু কৌশলী অবস্থান গ্রহণ করি এবং আমরা কিছু কৌশলী সিদ্ধান্তও নেই। সেটা হচ্ছে কি অতর্কিত কর্মসূচি হবে আমাদের। অতর্কিত কর্মসূচির ব্যাপারটা আসে কারণ 15 তারিখে আমরা আমাদের যথাসময়ে এসে আমরা দাঁড়ানোর আগেই তারা আমাদের স্থান দখল করে নিয়েছে, আমরা একত্রিত হতে পারিনি। সেই জন্য 16 তারিখে আমরা ঘোষিত প্রোগ্রাম ছিল আমাদের বিকেল 3টায়, কিন্তু আমরা সেই প্রোগ্রাম সকাল 10টা 15 মিনিট আমরা 4 ঘন্টা এগিয়ে নিয়ে আসি। এবং প্রোগ্রামটা সেদিন শুরু হয় শহর থেকে মিছিল আসছিল, আমরা দেখছিলাম যে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মিছিল আসছিল এবং লালবাগে এসে সবাই একত্রিত হয়। পরবর্তীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও লালবাগ থেকে মডার্ন মোড়ের উদ্দেশ্যে যাত্রা করে। এক্স্যাক্টলি, যে আমরা সেদিন আসলে বিষয় হচ্ছে আমরা যখন আসি সকাল বিকেল 3টার প্রোগ্রাম আমরা 11টায় এগিয়ে নিয়ে আসি, যে যেখানে ছিল আমাদের আরো যারা আসলে বিভিন্ন স্থানে যারা সমন্বয়কারী ছিল তাদেরকে আমরা মেসেজটি পাঠাই, তারা তাদের দলবল এবং যারা সহযোদ্ধা ছিল তাদেরকে নিয়ে আসলে আসতে থাকে। এর মধ্যে আসলে পুলিশ দ্বারা, ছাত্রলীগ দ্বারা, অন্যান্য সন্ত্রাসীদের দ্বারা তার বাধাপ্রাপ্ত হয় এবং শেষমেশ আমরা এসে আমরা 4তলা মোড়ের দিকে আমরা একত্রিত হতে পারি। এটা সকাল প্রায় 11টার দিকে পারি না, প্রায় 12:30টার দিকে পারি। সেই মুহূর্তে আমরা যখন এগুলো নিয়ে আমরা এগিয়ে আসছিলাম, আমরা বেগম রোকেয়া ইউনিভার্সিটির দিকে যখন আমরা আসলে অগ্রসর হতে থাকি, আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আসার সময় আমরা জানতে পারি যে আমাদের হলে আমাদের যে সহযোদ্ধারা আসলে অবস্থান করছে, যারা আসলে হল থেকে আমাদের সাথে আন্দোলনে যুক্ত হতো, তাদের আর কি হলে তালা মেরে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তারা আসলে কোনো মতেই বেরোতে পারছে না এবং তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছে। এবং আমরা এসে দেখতে পারি 1 নং গেট এবং এই যে মূল ফটকের সামনে এসে দেখতে পারি পুরো ক্যাম্পাসের মধ্যে আর কি সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অবস্থান করছে। আমরা একটা জিনিস আসলে আমাদের খুবই আসলে আমরা আঘাত করে, আমরা যারা ছিলাম যে আসলে আমাদেরই ক্যাম্পাস, আমরা প্রবেশ করতে পারছি না, সেখানে আসলে বাইরের সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অবস্থান করছে এবং আমাদের ভাইরা সেখানে আসলে নিরাপত্তাহীনতা। এটা যখন আপনারা গেটের সামনে আসলেন কিংবা 2 নং গেটের সামনে আসলেন, তখন দেখলেন যে গেটগুলো বন্ধ, কিন্তু ভিতরে ছাত্রলীগ, যুবলীগ, অস্ত্র নিয়ে আমরা ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি, যারা টুকাই সন্ত্রাসীরা রয়েছে তারা এখানে অবস্থান করছেন এবং অস্ত্র নিয়ে অবস্থান করছে, ভিতরে অস্ত্র নিয়ে অবস্থান করছে। তারপর আপনারা গেটের সামনে এসে কি করলেন? তারপর আমরা গেটের সামনে আসলাম, আমাদের জানানো হলো যে আমাদের সহযোদ্ধারা হলে অবরুদ্ধ হয়ে আছে। আমরা আসলে এই পর্যায়ে আসলে তাদেরকে রেখে আসলে আমরা প্রথমে মডার্ন মোড় ব্লক করে আসলে আমরা এই অবস্থানগুলো, এই পরিস্থিতিগুলো আসলে আমরা মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জানাবো, এটার পরিকল্পনা ছিল। কিন্তু আমরা সেই ক্যাম্পাসের এরকম অরক্ষিত ক্যাম্পাস রেখে আমাদের ক্যাম্পাস সন্ত্রাসীদের দ্বারা দখলকৃত হয়ে আছে, হল দখলকৃত হয়ে আছে, আমরা সিদ্ধান্ত নেই যে আমরা ক্যাম্পাসে প্রবেশ করব, আমাদের হলের ভাইদের এবং হলের ভাইদের আমরা বের করে নিয়ে এসে তাদের নিয়ে আমরা মডার্ন মোড়ের দিকে আমরা অগ্রসর হব। কিন্তু আমরা যেই মুহূর্তে আসলে হলে প্রবেশ করতে শুরু করি, আমাদের পুলিশ এসে আমাদের বাধা দেয়, হলের গেটগুলো বন্ধ করে দেওয়া হয় এবং আমরা আসলে
14 তারিখে আমরা ছাত্রলীগ দ্বারা আসলে আমরা নিগৃহীত হই, আমরা লাঞ্ছনার শিকার হই, হামলার 15 শিকার তারিখ। হই। 15 তারিখে আমরা আসলে আমাদের কর্মসূচি করতে পারি না। সেদিন আমাদের উপরে এমন হয়েছে আমাদের সহযোদ্ধারা হলে শ্যামা সুন্দরী খালে পড়ে ছাত্রাবাসে গেছে। গিয়েও আসলে তাদের উপর হামলা করা হয়েছে। আমাদের কিছু শিক্ষার্থীদের উপর এমন ধাওয়া দেওয়া হয় তারা শ্যামা সুন্দরী খালে পড়ে যায়। সেখানেও তাদেরকে পেটানো হয়। 16 তারিখে যখন আমরা একই পরিস্থিতি দেখতে পাচ্ছি তখন আসলে আমাদের আর পেছন ফেরার সুযোগ ছিল না। আমাদের তখন প্রতিরোধ ছাড়া আর কোনো উপায় ছিল না। আবু সাইদ ভাইকে যখন গুলি করা হয়, হুম। অর্থাৎ যখন মিছিলটি একদমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে আসলো জি। এবং আপনারা যখন জানতে পারলেন হলের মধ্যে আপনার সহযোদ্ধারা আপনার ভাইরে আটকে রাখা হয়েছে, আপনারা ভিতরে ঢুকতে চাচ্ছিলেন, ঢুকতে জি, পারছিলেন না। জি। আবু সাইদ ভাইকে তো আপনি তখন দেখেছেন কাছ জি, থেকে জি, জি। পুলিশ গুলি করছিল। তখন আসলে পরিস্থিতিটা কেমন ছিল? তখনকার পরিস্থিতিটা মূলত যেটা হয়েছে আসলে আমরা ছিলাম আন্দোলনের নেতৃত্বে ছিলাম এখানে বেগম রোকেয়া তখনও আন্দোলনটা বেগম রোকেয়া কেন্দ্রিক। আচ্ছা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যারা ছিল তারাই মূল আন্দোলনটা নেতৃত্ব দিচ্ছিল এবং জেলা পর্যায় থেকে জেলা স্কুল এবং অন্যান্য যারা ছিল সেখান থেকে ইমরান ভাই, তারপরে হানিফ খান সজীব সজীব এবং আরো ওই যে হামিদ শাহরিয়ার এবং আরো অনেকেই ছিল, ছিলেন, আয়ান যারা আয়ান ছিল তারা কিন্তু ওখানকার নেতৃত্বটা নিয়ে এসেছিল। নেতৃত্বে ছিলেন। কিন্তু আমাদের ক্যাম্পাসে যদি কেউ যদি আসলে আহত হয় বা হামলার শিকার হয় সেটা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার বা ক্যাম্পাসের যারা ক্যাম্পাসে। তাদের। আচ্ছা, সেই জায়গা থেকে আমরা যখন আসলে ক্যাম্পাসে ঢুকতে চাচ্ছি এরকম একটা বাকবিতণ্ডা চলছে সেই মুহূর্তে কিন্তু হুট করে কিন্তু আমাদের উপর অতর্কিতভাবে অতর্কিত আমাদের উপর আর কি টিয়ার শেল ছোড়া হয়, পুলিশ। কাঁদানে গ্যাস ছোড়া হয় এবং লাঠিচার্জ করা হয়। এই লাঠিচার্জে কিন্তু আবু সাইদ ভাইয়ের এত জোরালো লাঠিচার্জ করা হয় আবু সাইদ ভাইয়ের মাথা কিন্তু ফেটেও ফেটে যায়। যায়, সেটা হ্যাঁ। কিন্তু ভিডিও আমরা ভিডিও দেখেছি। ঠিক এরই এক পর্যায়ে কিন্তু ১ম গুলি চলে এখানে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী মুনের উপরে। আবু সাইদ আচ্ছা, ভাইয়ের উপর গুলি চলার জাস্ট কিছু মুহূর্ত আগে। সেই এতটাই বাজেভাবে তার শরীরে প্রায় 1 থেকে 200 র কাছাকাছি আসলে স্প্লিন্টার তার শরীরে বিদ্ধ হলে আচ্ছা। আমরা এটা দেখে আসলে আমরা রীতিমতো স্তম্ভিত হয়ে যাই যে আসলে আমাদেরই ছোট ভাইরা আমাদের চোখের সামনে আসলে তিনি মারাই যাবেন আর কি মুন হ্যাঁ, মারাই যেত এমন জি। একটা অবস্থার মধ্যে চলে গেছে। আবু সাইদ ভাই এটা আসলে মেনে নিতে মেনে পারেন নিতে না। পারেন। প্রথমে তো গত কদিন থেকে আমরা আসলে হামলার শিকার হচ্ছিলাম। সেদিনও আবু সাইদ ভাই ওই মুহূর্তে লাঠিচার্জের শিকার হলেন। আমাদের ছোট ভাইরা আমাদের চোখের সামনে মৃত্যু পথযাত্রী হচ্ছে। সেই অবস্থানে আসলে আবু সাইদ ভাইয়ের যেই আমি খুব কাছে থেকে দেখেছি এবং আমারও ওই একই পরিস্থিতি ছিল যে আমাদের ছোট ভাইদের আসলে মারার পরিবর্তে আমরা যারা আছি আমাদের আরকি আমাদের মেরেই ফেলুন আপনারা। মেরেই ফেলুন। তারপরে আসলে আ আবু আমাদের সাইদ এভাবে আহত করার পরিবর্তে আমাদের মেরেই ফেলুন। এরকম একটা ব্যাপার। আবু সাইদ ভাই বারবার গুলি চালান, গুলি চালান। এরকম একটা ব্যাপার ছিল। আসলে যে আসলে আমাদের আহত না করে মেরেই ফেলেন একেবারে। এরকম একটা আসলে কিন্তু আমাদের মধ্যে একটা এটাকে আমরা খেদ বলতে পারি। একটা আসলে ক্ষোভের জায়গা, আক্ষেপের জায়গা থেকে আসলে সে আবু সাইদ ভাইয়ের সে আসলে গিয়ে দাঁড়ানো। কিন্তু আসলে আবু সাইদ ভাই যখন ওইভাবে দাঁড়িয়ে যান, আমি কিন্তু পেছনে কিন্তু কিছু মেয়ে কিন্তু পাশেই কিন্তু ওই যে আ আ ওই কাঁদানে গ্যাস ছোড়ার কারণে কিন্তু কিছু মেয়ে আটকা পড়েছিল নার্সারিতে এবং পেছনে হ্যাঁ, কিছু। হ্যাঁ, একদমই জেলা আমি স্কুলের জেলা ছেলে স্কুলের কিছু মেয়ে শিক্ষার্থী। খুব বাজেভাবে আহত ছিল। তাদেরকে আসলে রেস্কিউ করার কাজে কিন্তু তারা কিন্তু কোন রাস্তা চেনে না, গলি চেনে না। হ্যাঁ, তাদের রেস্কিউ করে যাওয়ার সময়টাতেই কিন্তু দেখি যে আবু সাইদ ভাই দাঁড়িয়ে যাচ্ছেন। এইভাবে হাত তুলে দাঁড়িয়ে যাচ্ছেন। আমি তৎক্ষণাৎ পেছন থেকে দৌড়ে এসে মাইক হাতে নিয়ে কিন্তু তাকে আমি ডাকতে শুরু করি। সাইদ ভাই, সাইদ ভাই। এটা কিন্তু ভিডিওতে কিন্তু সেই সাউন্ডটাও আছে। এসেছে। আমি তাকে ডাকতে শুরু করি কিন্তু সেই মুহূর্তে তাকে আর ফেরানো যায়নি। মানে একদমই হুম। হৃদয় বিদারক একটি ঘটনা, হৃদয় বিদারক। একদমই ভয়াবহ একটি ঘটনা। আমার ভয়াবহ। শরীরের লোম শিউরে উঠেছে। ওই মুহূর্তটা যারা আসলে দেখেছে। কারণ আমাদের ছোট ভাইদেরকে মারা হচ্ছিল, পুলিশ মারছিল। আর সে সময়টাতে আসলে আবু সাঈদ ভাই একদম নিজের মধ্যে ছিল না এবং একদম, নিজেকে বিলিয়ে যেন দিচ্ছিলেন যে একদম, আমাকে গুলি করো, একদম, আমাকে গুলি একদম, করো। একদম। যাই হোক এই হচ্ছে ১৬ জুলাইয়ের নির্মমতার ঘটনাগুলো। আরো অনেক ঘটনা আছে। সেদিন আবু সাইদ ভাই এবং আমি যখন একই অবস্থানে গিয়ে দাঁড়াই, আমি পেছনে আবু সাইদ ভাই একটু সামনে। আপনারা জানেন ১৩ তারিখ আমাকে আবু সাইদ ভাইকে আর ওই শামসুর রহমান সুমনকে আমাদের কিন্তু আসলে এখানে রেড লিস্টেড করা হয়। এবং আমরা এখানে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছি তাদের কাছে তথ্য ছিল। আমরা দুজন সেখানে দাঁড়িয়ে যাওয়ার পরে কিন্তু পুলিশ আরো বেশি আক্রমণাত্মক হন এবং আমাদের দুজনকে লক্ষ্যবস্তু করে কিন্তু তৎক্ষণাৎ গুলি চালানো হয়। আপনারা যদি ভিডিওতে হ্যাঁ, দেখেন। জি। সেই সময় আমি নিজেও গুলিবিদ্ধ হই এবং কিন্তু আবু সাইদ ভাই গুলিবিদ্ধ হন। এবং সেই মুহূর্তে আসলে আমি জাস্ট আমার একটাই ধারণা ছিল, আমি এই একটা জায়গা থেকে আবু সাইদ ভাইকে বারবার আমি ডাকছিলাম যে আসলে প্রাণ বিলিয়ে দেওয়া কিন্তু আসলে কোনো সমাধান না। আমরা যদি প্রাণ বিলিয়ে দেই, আজকে যদি আমরা দুজন আমি আবু সাইদ ভাই যদি মারা যাই, এই আন্দোলনটাকে আসলে এগিয়ে নেবে কে? আমি এই একটা জায়গা থেকে আমি প্রাণপণভাবে আমি আবু সাইদ ভাইকে ডাকছিলাম। এবং আমি যখন ২টা রাউন্ড আমার গুলি আমার শরীরে এসে লাগে, আমি যখন ক্ষতবিক্ষত হই, তখন আমি আর কোনো কিছু না ভেবে আমি ভাবনার মধ্যেই ছিলাম না। আমি কিন্তু পেছন থেকে একটু দৌড়ে পেছনে গিয়ে কিন্তু আমি পড়ে যাই। পরে আরো কিছু আন্দোলনকারী কিন্তু আমাকে নিয়ে কিন্তু রেস্কিউ করে এবং আমাকে একটা জায়গায় একটা মেসে নিয়ে যায় এবং আমি প্রায় ঘন্টা ২ এক অচেতন ছিলাম। তারপরে যখন আমার চেতনা ফেরে আমাকে জানানো হয় আবু সাইদ ভাই আর নেই। আমরা দেখেছিলাম আপনি একটি ভিডিও বার্তায় বলেছিলেন যে আপনাকে নিজেকে আপনি প্রধান সমন্বয়ক ঘোষণা করে একটি ভিডিও বার্তা দিয়েছিলেন। কেন আপনি নিজেকে প্রধান সমন্বয়ক ঘোষণা করলেন? অনেকেই তো আপনাকে প্রধান সমন্বয়ক মানে না আচ্ছা, এখনো। আচ্ছা।
সেই মুহূর্তে যে পরিস্থিতি ছিল আসলে আবু সাইদ ভাই মারা যাওয়ার পরে, সেই মুহূর্তে আসলে পুরো রংপুরের মানুষ এসে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এই স্থানটিতে অবস্থান নেয়। কিন্তু যতই বেলা গড়াচ্ছিল ততই কিন্তু এই অঞ্চলটি আরো ফাঁকা হতে শুরু করে এবং আচ্ছা। চারিদিক থেকে বিভিন্ন ব্যাটালিয়ন এসে আমাদের এই অঞ্চলটি আমাদের উপর হামলা চালানো হবে। যারা আছে এই অঞ্চলে কাইন্ড অফ এক ধরনের 144 ধারার মতো জারি করা হচ্ছিল সেই মুহূর্তে। তো যত বেলা গড়াচ্ছিল এই জায়গাটা আরো বেশি একদম থমথমে একটা ভীতিকর পরিস্থিতি আর কি অবস্থান করছিল সেদিন বিকেলে। তো 16 তারিখ আমিও আহত হওয়ার পরে সেদিন আর কি এই পুরো ক্যাম্পাসে আশেপাশে কোথাও থাকার মতো পরিস্থিতি আমাদের ছিল না। এবং ক্যাম্পাসও বন্ধ করে দেয়া ক্যাম্পাসও বন্ধ হয়েছিল। ঘোষণা করা হয় এবং আমার শরীরে রীতিমতো আসলে 50 থেকে 60টার মতো স্প্লিন্টার লেগেছে। রক্ত গড়াতে রক্ত পড়তে আমি একদম রক্তশূন্যতার মতো অবস্থার মধ্যে পড়ে যাই। সেদিন আমার এক আত্মীয় ছিল গাইবান্ধার বামনডাঙ্গায়। তিনি খোঁজ পান, তিনি এসে আমাকে নিয়ে গিয়ে প্রাথমিকভাবে তার বাসায় চিকিৎসা দেন। কিন্তু যখন আমি তার বাসায় গেছি রাতেই আমাকে জানানো হয় এবং পরের দিন সকালে জানানো হয় যে বেগম রোকেয়াতে আসলে কোনো নেতৃত্ব দানকারী কাউকে আমরা পাচ্ছি না। বেগম রোকেয়া থেকে যারা ছিল তারাও আসলে এই মুহূর্তে আসলে গা ঢাকা দিতে হয়েছে, তাদের কারণ পেলেই তাদের গ্রেফতার করা হবে এবং গুম করে ফেলা হবে, এরকম একটা আমাদের কাছে তথ্য ছিল। তো সেই মুহূর্তে আমি আসলে এই পরিস্থিতিটা আসলে আমি বিবেচনায় নেই এবং আন্দোলনটা এগিয়ে নিতে হবে। ওই অবস্থাতেই আমি 17 তারিখ সকালবেলা আমি রংপুরে ফিরি এবং রংপুরে ফিরে সেদিন সেই প্রধান সমন্বয়কারী, আমি আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্দোলনে আমি কিন্তু একজন সাধারণ একজন আসলে অংশগ্রহণকারী হিসেবে যুক্ত হই, কিন্তু বিভিন্ন প্রেক্ষাপট আসলে আমাকে আন্দোলনের সামনে নিয়ে গিয়েছিল। তো 17 তারিখ আসলে এমন একটি জায়গা তৈরি হয়ে যায় যে আসলে যখন আবু সাইদ ভাইকে হারিয়ে ফেলেছি আমরা, আমিও মারা যেতে পারতাম সেই মুহূর্তে আমি একটা দ্বিতীয় জীবন পেয়েছি। জীবনের প্রতি আসলে সেই মুহূর্তে আসলে আমাদের সাইদ ভাই যখন নাই তখন আসলে আমার জীবনের প্রতি আসলে ওই জায়গাটা নাই। আমাদের আসলে তখন মূল দাঁড়িয়েছে আসলে এই লড়াইটা চালিয়ে যেতে হবে। আমি রংপুরে ফিরি। রংপুরে ফেরার পরে আসলে পুরো রংপুর আসলে আরেকটা ডাক চাচ্ছিল, যে আন্দোলনে আরেকটা ডাক, নেতৃত্ব যে আছে এই নেতৃত্বের জায়গাটা চাচ্ছিল। এই কথাটি শুধুমাত্র পেলে এই আওয়াজটি মানুষকে দেওয়াটাও খুব জরুরি মনে হচ্ছিল আমার কাছে এবং এই আওয়াজটা মানুষ এই ডাকটির জন্য মানুষ অপেক্ষা করে আছে। আমি এখানকার আসলে আন্দোলনে সাধারণ থাকলেও সেদিন আর সেই সময় প্রথমবারের জন্য আমি নিজেকে আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান সমন্বয়কারী হিসেবে পরিচয় দিয়ে আমি সবাইকে আবু সাইদ ভাই রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা কিন্তু সবাইকে ডাক পাঠাই এবং এখানকার এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আসলে আবু সাইদ ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই আসলে আন্দোলন করেছি। আবু সাইদ ভাই নিজে আমাকে আসলে পুরো রংপুরের সারা বাংলাদেশের কেন্দ্রীয় যে আন্দোলন আছে সেই কেন্দ্রীয় আন্দোলনে যুক্ত করেছেন। তো তিনি যাওয়ার পরে আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল যে আন্দোলনের যে আসলে নেতৃত্বে যে দায়ভার সেটা আসলে আমার উপরে বর্তায় এবং সেই জায়গাটা থেকে আসলে সার্বিকভাবে মানুষের সাহস ধরে রাখার জন্য সেদিন আসলে সেই প্রধান সমন্বয়কারীর পরিচয়টা আসলে আমি নিজেকেও দাবি না করলেও কিন্তু এই বার্তাটি মানুষকে দেওয়ার জন্য, নেতৃত্ব যে আছে সেই বার্তাটি দেওয়ার জন্য আসলে সেদিন আমি নিজেকে প্রধান সমন্বয়কারী হিসেবে আমি আসলে পরিচয় করিয়ে আসলে সেই বার্তাটি সবার কাছে পৌঁছাই। জি, আমরা বুঝতে পারলাম যে আসলে আপনি যদি সেই সময়টাতে না দাঁড়াতেন হয়তো বা আরো দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো রংপুরের স্বাধীনতার জন্য কিংবা রংপুরের মুক্ত হওয়ার জন্য। এই যে লম্বা সময় পার হয়ে গেল, ওই জুলাই আর আজকের জুলাই, এই যে লম্বা সময় আবু সাইদের চেতনা, আপনারা এই রংপুরের জন্য কত কিছু করতে পারছেন কিংবা এই জুলাইকে আপনারা কতটা প্রতিষ্ঠিত করতে পারছেন কিংবা জুলাইয়ের যে সনদ আপনারা নিতে পারবেন কবে? আচ্ছা, অনেকগুলো প্রশ্ন করলেন আপনি। আসলে ৫ই আগস্ট ছিল। ৫ই আগস্টে আমরা সবকিছু আসলে ধরেন যে একটা ফ্যাসিবাদের একটা রেজিমকে আমরা পতন ঘটিয়েছি। ৫ই আগস্ট থেকে আসলে আমাদের দেশকে গড়ার একটা সম্ভাবনার সুযোগ তৈরি হয়েছে। এটা সম্ভাবনা বলবো না, সুযোগ তৈরি হয়েছে। এখন সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারছি কিনা, এই মাহেন্দ্র খণ্ডটাকে আসলে আমরা যথাযথভাবে ইউটিলাইজ করতে পারছি কিনা, এটা হচ্ছে বড় প্রশ্ন। আমি যদি বলি আসলে বিগত আসলে 11 মাসে একটা দীর্ঘ সময়ের যে আসলে ফ্যাসিবাদী কাঠামো, সেই কাঠামোর বিরুদ্ধে আসলে আমাদের সংস্কার কাজটি আসলে একটা ঐক্যমত্যের ব্যাপার। নানান রাজনৈতিক দলগুলো আসলে একটা ঐক্যের জায়গায় এসে তারপরে তারা সংস্কারের দিকে এগিয়ে যাবে। কিন্তু সেই জায়গাটা থেকে আসলে আমরা 5ই আগস্টের পরে আসলে অনেক বেশি বিক্ষিপ্ত হয়ে পড়েছি, আমার যেটা অবজারভেশন। এবং আমরা আসলে মূলত যে আসলে কিছু জরুরি যে সংস্কারগুলো, যেই সংস্কারগুলো হওয়া জরুরি, যেই কারণগুলোর কারণে আসলে এখানে ফ্যাসিবাদ বারবার তৈরি হয়, সেই ফ্যাসিবাদী কাঠামোটার বিরুদ্ধে যে আসলে আমাদের কিছু সংস্কার দরকার, সেইগুলো আসলে এখন আমরা আশাবাদী কোনো আসলে সংস্কার আমরা পাইনি। এবং সবচেয়ে বড় যেটা বিষয় যে আসলে এত বড় একটি গণ অভ্যুত্থান, যেটাকে আমরা অনেকটাই বলছি যে আসলে দ্বিতীয় স্বাধীনতা, সেই দ্বিতীয় স্বাধীনতার স্বীকৃতি যেটাকে আমরা বলছি যে আসলে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ,
সেগুলো আসলে কবে আমরা আদায় করে নিতে পারবো, এটি আসলে এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবং এটি যদি না পাই তাহলে যে আসলে আমরা আন্দোলনকারীরা এই হাজার হাজার শিক্ষার্থী আমরা মাঠে নেমে এসেছিলাম, তাদের নিরাপত্তার কি হবে, এই প্রশ্নগুলো সামনে আসে। আমি আপনাকে বলতে চাই যে আসলে আমাদের এই দাবিটা আপনারা রাখবেন অবশ্যই সবসময়? অবশ্যই আসলে দ্রুত আমরা দেখেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র রাজনীতি ছিল, ছাত্রলীগের রাজনীতি খুবই জি। ভয়াবহ একটা রাজনীতি। আপনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের দিনের রাজনীতি কেমন চান? আচ্ছা, ছোট করে। বেগম রোকেয়ার তৎকালীন যে রাজনীতি ছিল সেখানে আসলে কোনো নেতৃত্ব বিকাশের রাজনীতি সেটা ছিল না, সেটা ছিল আসলে ছাত্রদল বেগম রোকেয়ার ছাত্রলীগের কিছু কেন্দ্রীয় লিডার থাকবেন এবং তারা সমস্ত মানুষকে আসলে তাদের কর্মী বানাতে, কর্মী বানাতে চাইছেন। এটা ভৃত্য এবং দাসের একটা সম্পর্ক ছিল সেই সময় আন্দোলনে, সেই সময়কার রাজনীতি। সেটা আসলে মূলত কোনো রাজনীতি ছিল না, সেটা ছিল দখলদারিত্ব, সেটা ছিল আসলে মানুষকে নিপীড়নের শিকার করানো, হল বাণিজ্য, অনেক আর কি একদম অরাজকতার একটা পরিস্থিতি। এখন ছাত্র রাজনীতির যে প্রশ্ন, বাংলাদেশের ইতিহাসে যে ছাত্র রাজনীতির যে একটা গুরুত্বপূর্ণ জায়গা সেটি তো ছিলই। আমরা 69 জানি, 52 জানি, 71 জানি, 90 জানি, এগুলো কিন্তু আসলে ছাত্র রাজনীতি যারা সেভাবে করতো এটা এই ওই সময় যে নেতৃত্ব বের হয়ে এসছে তারা কিন্তু ছাত্র রাজনীতির ইতিবাচকতার সঠিক চর্চার কিন্তু একটা বহিঃপ্রকাশ। কিন্তু এর এর বিপরীত হচ্ছে কিন্তু আসলে ছাত্রলীগের বিগত 10 বছর আসলে রাজনীতি। তো আসলে আমরা এখন কেমন রাজনীতি চাই, সেই রাজনীতির জায়গাটা হবে, এটি কেবলই হবে আসলে নেতৃত্ব বিকাশের রাজনীতি, যেই রাজনীতি আমাদের আসলে মনন সৃষ্টি করবে, যেই রাজনীতি আসলে আমাদের নেতৃত্ব নিতে শেখাবে, নেতৃত্ব আর কি নেতা হিসেবে আমাদের আমার নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে আসলে সহায়ক হবে, এবং যে রাজনীতি আসলে আমাদের দেশ ও দেশ মাতৃকার প্রতি আসলে আমাদের দায়িত্বশীলতা শেখাবে। এক্ষেত্রে যদি আমরা বলি দলীয় রাজনীতি কি কোনো কারণে আপনার বাধা হতে পারে কিনা, সঠিক রাজনৈতিক চর্চার তৈরির ক্ষেত্রে দলীয় রাজনীতি কোনো বাধা হতে পারে কিনা? আচ্ছা দেখেন, 5ই আগস্টের আগ পর্যন্ত সারা বাংলাদেশে একটি মাত্র দলের রাজনীতি ছিল, সেটি হচ্ছে কি আওয়ামী লীগ, এবং ছাত্র রাজনীতির দিক থেকে ছাত্রলীগ। আর কোন রাজনৈতিক দল কিন্তু এসে কিন্তু তারা কিন্তু তাদের লেভেল প্লেইং ফিল্ডে এসে কিন্তু দাঁড়াতেই পারেনি। গণতান্ত্রিক চর্চার জায়গাটি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, এক দল যদি কোনো ভুল করে বাকি রাজনৈতিক দলগুলো সেটা সমালোচনা করে তাদেরকে শুধরে দেবে। কিন্তু এখন 5ই আগস্টের পরে যদি আমরা আসলে সেই লেভেল প্লেইং ফিল্ড এবং সকল রাজনৈতিক দলের যদি সহাবস্থান তৈরি করতে পারি, তাহলে আসলে এখানে রাজনৈতিক লেজুর ভিত্তিক বলি বা রাজনৈতিক দলের কেন্দ্রিক যে আসলে ছাত্র রাজনীতি হয় সেটা আসলে বড় সমস্যা হয়ে দাঁড়াবে না। কিন্তু আবারও যদি এখানে কেবল একটি মাত্র রাজনৈতিক দলের যদি আবার সেই ফ্যাসিস্ট কাঠামো দাঁড় হয়ে যায়, একটি মাত্র রাজনৈতিক দল যেখানে সর্বা হয়ে ওঠে, তাহলে এখানে লেজুর ভিত্তিক রাজনীতি চরম একটি ভয়ঙ্কর একটা ভীতিকর অবস্থা তৈরি আবারও করবে বলে আমি মনে করি। আমরা অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে চলে এসেছি। আমরা সবাই জানি এই আন্দোলনের অন্যতম প্রতিকৃত কিন্তু হচ্ছে আবু সাইদ। আবু সাইদ ভাইকে আপনি খুব কাছে থেকে দেখেছেন, একসাথে লম্বা সময় মিশেছেন, আন্দোলন করেছেন। আবু সাইদ ভাই সম্পর্কে আপনার কাছে জানতে চাই, তিনি মানুষ হিসেবে কেমন ছিলেন, তার সাহসিকতা, তার নির্ভীকতা সবার উদ্দেশ্যে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন। আবু সাইদ ভাই আসলে একজন ক্ষণজন্মা মানুষ। আবু সাইদ ভাই ক্ষণজন্মা, এসব মানুষ আসলে খুব কালে কালে জন্মায়। তো সেই মানুষটাকে কাছ থেকে পাওয়ার, তার সান্নিধ্য পাওয়ার, সেগুলো আসলে আমার জন্য খুবই একটা আজন্মের একটি স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। তো তার মধ্যে আমি যে বিষয়টা পেয়েছি সেটা হচ্ছে ন্যায়ের প্রতি তার যে আসলে কঠিন অবস্থান, যা কিছু হয়ে যাক না কেন তিনি তার ন্যায়ের জায়গা থেকে তিনি আসলে তার স্খলন ঘটবে না, এই জায়গায় তিনি দাঁড়িয়ে থাকবেন একদম পাহাড়ের মতো। তার এই চরিত্রটা আসলে আমাকে খুব বেশি মুগ্ধ করেছে সেই মুহূর্তে। আবু সাইদ ভাইয়ের সাথে আমার যে আসলে যদি বলেন যে কিছু স্মৃতির মুহূর্ত, বরাবর আসলে আমাদের 1 তারিখ থেকে শুরু করে তার সাথে আমার আগে সেইভাবে পরিচয় ছিল না, এবং আমি ক্যাম্পাসে থাকতে পারিনি ছাত্রলীগের বিভিন্ন আসলে আর কি প্রতিবাদের কারণে, ছাত্রলীগের বিভিন্ন আসলে অন্যায়ের কারণে আমি ক্যাম্পাসে থাকতে পারিনি প্রথম সেমিস্টার থেকে। আবু সাইদ ভাইকে আমি আসলে একদম রাজপথ থেকেই তার সাথে আমার পরিচয়। তো তার সাথে কাটানোর প্রতিটা মুহূর্তে আসলে আমার জন্য এক একটা আসলে একদম স্মৃতির ভান্ডার। কিন্তু যদি আমি স্পেসিফিক্যালি বলি, বিশেষ করে আসলে 11 তারিখে, বিশেষ করে 9 তারিখে আসলে আমাকে এখানকার যারা সেই মুহূর্তে ছাত্রলীগের যে অংশটা আসলে এখানকার নেতৃত্ব তখন আসলে ছিল, তারা আমাকে আসলে বিভিন্ন আসলে ধরেন যে সেটা এমন ছিল যে আমাকে আসলে বিভেদ সৃষ্টিকারী বলে আসলে আমাকে এখানে আসলে আন্দোলনের কেন্দ্রীয় গ্রুপ থেকে, রাজনৈতিক ট্যাগ দিয়ে কেন্দ্রীয় গ্রুপ থেকে আসলে আমাকে কিন্তু এখান থেকে আসলে তারা কিন্তু বহিষ্কার করেছিল সেই সময় এখানকার আন্দোলনকারী নেতৃত্ব দানকারী গ্রুপ থেকে। এবং আমি আন্দোলনে যুক্ত হলে আসলে এখানকার আন্দোলন আর চালাতে দেবে না বলে আসলে শামসুর রহমান সুমনকে আসলে এখানকার প্রমেল বোরা কিন্তু হুমকিও দিয়েছিল। তো 11 তারিখে আবু সাইদ ভাইয়ের উপর যখন হামলা হয়, আমি আসলে সেই সময় এই হামলার প্রতিবাদে একটা পোস্ট দেই, এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই সময় যারা আসলে হামলার সাথে জড়িত তাদের এবং যারা সহযোগী হিসেবে কাজ করেছে ছাত্রলীগের, তাদের যে আসলে বেগম রোকেয়া স্টুডেন্টদের আসলে জবাব দিতে হবে এরকম পোস্ট দিলে
তিনি আমাকে আসলে সেই পোস্টটি আসলে ওই আন্দোলন নেতৃত্ব দানকারী কেন্দ্রীয় গ্রুপে আসলে সেই পোস্টটি এসেছেন শেয়ার করেন এবং তিনি লেখেন যে উই অলসো নিড দিস পারসন, এই আচ্ছা। এই শব্দটি লেখেন এবং তিনি লেখেন যে আসলে শাহরিয়ার সোহাগের অ্যাটিটিউড ঠিক, তিনি আসলে 3 তারিখ 5 তারিখ এবং 7 তারিখে 6 তারিখ আসলে ছাত্রলীগের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন এই অবস্থানই আমাদের নিতে হবে, তাছাড়া আমরা আসলে আমাদের এই আন্দোলন দাঁড় এটা করাতে আবু পারবো সাইদ না। ভাই নিজে বলেছিলেন। নিজে আসলে একটা ভয়েস আছে, সেই ভয়েস আপনাদের আমি দিতে পারবো, এটা একটা 32 সেকেন্ডের একটা ভয়েস আছে এবং তিনি সেদিন আমাকে সারা বাংলাদেশের যে কেন্দ্রীয় নেতৃত্ব দানকারী গ্রুপ, যে গ্রুপে আসলে সার্জিস ভাই, আচ্ছা, নাহিদ আচ্ছা। সার্জিস আরো অন্যান্যরা ছিল, সেই গ্রুপে আমাকে তিনি যুক্ত করেন এবং তারপরে আসলে আমি এই সেদিন থেকে আসলে 11 তারিখ থেকে আমি এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্দোলনের একদম নেতৃত্ব দানকারী অবস্থানে আসলি এবং এটা আমাকে আবু সাইদ ভাই নিজে আমাকে নিয়ে আসেন। এটি আমার জন্য অনেক আর কি স্মৃতিকাতর একটি বিষয়। অসংখ্য ধন্যবাদ শাহরিয়ার সোহাগ। আপনার কাছ থেকে অজানা অনেক কিছুই আমরা জানলাম। সেই সাথে আবু সাইদ ভাইয়ের যে সাহসিকতা, যে নির্ভীকতা, আবু সাইদ ভাই যে চিরঞ্জীব আমাদের মাঝে, যেমন জুলাই চিরঞ্জীব থাকবে, একদম। সেই গল্পগুলো আমরা আপনার কাছ থেকে জানতে পারলাম। আগামী দিনের বাংলাদেশ আপনাদের হাত ধরেই এগিয়ে যাবে, সেই প্রত্যাশা আমরা রাখি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ রিপন, এত সুন্দর একটি আয়োজন করবার জন্য এবং আসলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্দোলনকে সারা দেশের মানুষের সামনে আমরা সেভাবে তুলে ধরতে পারিনি। সেই দায়িত্বটা আপনি নিয়েছেন, এটি হয়তো আমাদের এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অজানা তথ্য এবং আমাদের যে আসলে সেই সময়কার কঠিন সংগ্রাম সেটি তুলে ধরতে অনেক বেশি সহায়ক হবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আজকে কথা বলছিলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সারির নেতৃত্ব দানকারী আবু সাইদের অন্যতম একজন সহযোগী শাহরিয়ার সোহাগের সাথে। তার কাছ থেকে আমরা অনেক অজানা ঘটনাই কিন্তু জানতে পারলাম। আমাদের এই অনুষ্ঠানটি করার মূল যে উদ্দেশ্য সেটি হচ্ছে কোনো ভিউ কিংবা কোনো প্রচার নয়। এই ঘটনাগুলো স্থায়ী থাকুক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কি ঘটেছিল আমরা যেন আজ থেকে 5 বছর পরে, 10 বছর পরেও যেন জানতে পারি এই ঘটনাগুলো, কিংবা সামনের সারির যারা নেতৃত্ব দানকারী তাদের কাছ থেকে। আপনাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে আরেকজন জুলাই যোদ্ধাকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।